ওদেরকে নিয়ে যারা ইসলামকে বুঝতে চেষ্টা করে, জানতে চেষ্টা করে এবং ইসলামিক মুভমেন্টকে বাস্তবায়নের জন্য চেষ্টা করে। এরকম একটা অর্গানাইজড প্ল্যাটফর্ম পৃথিবীর খুব বেশি একটা দেশে নাই। ছাত্র শিবির অনেকটা ইউনিক। পৃথিবীতে মেইন স্ট্রিম ইসলামিক মুভমেন্ট জামাত ইসলাম এবং ইজিপ্টের মুসলিম ব্রাদারহুড অনেক ইনফ্লুয়েন্সিয়াল। মিডল ইস্টের অনেকগুলো দেশে তাদের অনেক ইনফ্লুয়েন্স আছে, কিন্তু তাদের স্টুডেন্ট অর্গানাইজেশনের চাইতে মেইন পলিটিক্যাল পার্টি অনেক বেশি স্ট্রং, আর বাংলাদেশের স্টুডেন্ট অর্গানাইজেশন অনেক বেশি স্ট্রং। তাই ছাত্র শিবিরের এই প্ল্যাটফর্মটা দিস ইজ ইউনিক, দিস এক্সেলেন্ট, উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, যে এটাকে কতটা ভালোভাবে আমাদেরকে ইউটিলাইজ আমরা করতে পারি। সেকেন্ড হচ্ছে যে ছাত্র শিবিরের যে রিসোর্স, এই রিসোর্সটাকে প্রপার ইউটিলাইজেশনের জন্য আমাদের অনেক বেশি চিন্তা করতে হবে, অনেক বেশি চিন্তা করতে হবে। নীতি নির্ধারক মহলে চিন্তার পরিমাণটা বেশি। তোমাদের ক্ষেত্রে ব্যক্তিগত লাইফে এক্সিকিউশনটা ইম্পর্টেন্ট। এই এক্সিকিউশনটা করতে গিয়ে আমাদের পলিটিক্যাল ফাংশন এবং একাডেমিক ফাংশনের মধ্যে একটা কনফ্লিক্ট আছে। মিছিলে যাবা না পড়তে বসবা, জেলে যাবা না পরীক্ষা দিবা, ভেরি কনফ্লিক্টিং থিং। তুমি যদি অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করতে চাও তাহলে তোমার সাংগঠনিক কাজের পরিমাণ কমে যায়, আর তুমি রাত দিন সারাক্ষণ যদি সংগঠন করো তাহলে তোমার পড়াশোনার পরিমাণ কমে যায়। এখন ইসলামের প্রিন্সিপাল হচ্ছে এখানে দুইটা। একটা প্রিন্সিপাল হচ্ছে ইসলাম সবসময় মধ্যপন্থী, তাই ইউ হ্যাভ টু মেইনটেইন বোথ। দুইটার মধ্যে তোমাকে একটা মাঝামাঝি লাইন টানতে হবে, যেখানে তুমি অ্যাডজাস্ট করবা তোমার সাংগঠনিক কার্যক্রম এবং তোমার পড়াশোনা। এন্ড সেকেন্ড হচ্ছে তোমার নেসেসিটি, কখন কোনটা ইম্পর্টেন্ট। এখন বদরের যুদ্ধে দাঁড়ায় যদি কেউ চিন্তা করে যে ওমর ইবনে খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা হবে, কাজে তারে যুদ্ধের ময়দানে পাঠায় দেওয়া যাবে না, সে শহীদ হয়ে যেতে পারে, এই চিন্তা তো আল্লাহ রাসূল কোনোদিন করেন নাই। তিনি কি করে ডাইকে বলছেন যে তুমি খুব কোয়ালিফাইড মানুষ, তোমার ভবিষ্যতে কাজে লাগবে, কাজে তুমি যুদ্ধের ময়দান থেকে চলে যাও, তুমি রেস্ট নাও, এই কথা আল্লাহ রাসূল কখনো বলছেন? এই কথা বলেন নাই। আবার যুদ্ধ যখন শেষ হয়েছে তখন ঠিকই কাতেবে হইতে ডাইকে তিনি কোরআনের আয়াত লিখতে বলছেন। ইসলাম যখন একটু এস্টাবলিশড হয়েছে তখন সাহাবীরা ইজতিহাদ করতে বসে গেছেন, তখন ইসলামের বড় বড় মুহাদ্দিসের জন্ম হয়েছে, ইসলামের বড় বড় স্কলারের জন্ম হয়েছে। কাজে নেসেসিটিটা আমাদের জাজ করতে হবে। যখন ক্রিটিক্যাল সিচুয়েশন, তখন ক্রিটিক্যাল সিচুয়েশন তোমাকে হ্যাম্পার করবে, কিন্তু যখনই তুমি একটা সুযোগ পাবা দেন ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইউর টাইম। কাজে সবসময় এটা মনে রাখতে হবে যে পড়াশোনা এবং সাংগঠনিক কাজের মধ্যে ব্যালেন্স করতে হবে, এবং সংগঠনের প্রয়োজনের প্রেক্ষিতে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সংগঠনের খুব ক্রিটিক্যাল সময়ে সংগঠনের সকলের কর্মীদের দায়িত্ব পালন করতেই হবে, এটার কোনো অপশন নাই। আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতা আমরা এর বাইরে চলে যেতে পারবো না, কিন্তু এইটাকে সামনে রেখে আমাদেরকে মনে রাখতে হবে যে যখনই আমি এখান থেকে ফিরে আসতে পারবো, যখনই আমি একটু সুযোগ পাবো, যখনই আমি একটু সময় পাবো, আমাকে পড়াশোনা এবং অন্যান্য কাজে মনোযোগ দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে স্কুল এবং কলেজের ছাত্রদের মিছিল, মিটিং এবং অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণটাকে খুব বেশি ভালো চোখে দেখি না। দিস মাই পার্সোনাল অপিনিয়ন। সংগঠনের যে অপিনিয়ন সেটা মানতে তুমি শপথের কর্মী হিসেবে বাধ্য, এটা সংগঠনের ডিক্টেট। কিন্তু মাই পার্সোনাল অপিনিয়ন যে ইউনিভার্সিটিতে যাওয়ার আগ পর্যন্ত পলিটিক্যাল অ্যাক্টিভিটি যত কম করতে পারো তত ভালো, একাডেমিক অ্যাক্টিভিটিসে তুমি যত বেশি সময় দিতে পারবা তত বেটার। দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন। দায়িত্বশীলরা তাদের মতামত দিবেন এবং সংগঠনের দায়িত্বশীলদের মতামত ইউ হ্যাভ টু অবি এন্ড ইউ হ্যাভ টু কন্টিনিউ দ্যাট। কিন্তু আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমার প্রাইমারি কনসার্ন হওয়া উচিত তোমার পড়াশোনা। ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমার প্রাইমারি কনসার্ন হওয়া উচিত তোমার পড়াশোনা। ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমার প্রাইমারি কনসার্ন হওয়া উচিত তোমার পড়াশোনা। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে ইউ আর এনাফ অ্যাডাল্ট, তখন তুমি অনেক কিছু কন্টিনিউ করতে পারবা, তখন মিছিল করে এসে পড়াশোনা করতে পারবা। ইউনিভার্সিটির পড়াশোনার সিস্টেম অনেক ফ্লেক্সিবল, ইন্টারমিডিয়েট এবং ভর্তি পরীক্ষার মতো এত বেশি রাশ নাই, এত বেশি দায়িত্ব তোমাকে নিতে হবে না। তাই এই সময়টাতে তুমি সাংগঠনিক কাজ সিনসিয়ারলি করবা। সিনসিয়ারিটি এক জিনিস, ফাঁকিবাজি করা এক জিনিস, আর হচ্ছে পড়াশোনাকে গুরুত্ব দেওয়া আরেক জিনিস। পড়াশোনাকে গুরুত্ব দেওয়া আর ফাঁকিবাজি করা ইজ নট দ্য সেম। তোমার প্রোগ্রাম হচ্ছে 9টায়, তুমি এক্স্যাক্টলি 9টায় আসবা, দিস ইজ সিনসিয়ারিটি। তোমার পরীক্ষা আছে, তুমি 9:05 সভাপতির কাছ থেকে ছুটি নিয়ে চলে যাবা, কিন্তু 9:03 এসে ছুটি চেলে, দ্যাট ইজ নট সিনসিয়ারিটি। সিনসিয়ারিটির জন্য সংগঠনকে অনেক বেশি সময় দিতে হয় না, পরীক্ষার আগের রাতে এসে সাথে বৈঠক করতে হয় না, এটা সিনসিয়ারিটির জন্য দরকার নেই। সিনসিয়ারিটি শো করার আরো অনেক প্রসিডিউর আছে। ইউ হ্যাভ টু সিনসিয়ার। আনুগত্যের ক্ষেত্রে কোনো প্রবলেম করা যাবে না, সাংগঠনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো প্রবলেম করা যাবে না, কিন্তু মাই সাজেশন ইজ দ্যাট ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমার পড়াশোনাকে তোমার গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করতে হবে। ইন্টারমিডিয়েট পরে ভর্তি পরীক্ষার সময় তোমার পড়াশোনাকে তোমার গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করতে হবে। রাজনৈতিক এবং সাংগঠনিক কাজের দায়িত্বটা পড়াশোনার সাথে ব্যালেন্স করে তুমি নিবা, পড়াশোনার সাথে তুমি ব্যালেন্স করে নিবা। থার্ড পয়েন্ট হচ্ছে তোমাদের সবার রেজাল্ট ভালো, ম্যাক্সিমাম এখান থেকে A+ পেয়ে আসছো।
নিজের যোগ্যতার ব্যাপারে একটু কনফিডেন্ট হইতে হবে। আমার কানাডা গিয়ে একটা অভিজ্ঞতা যেটা আমার একটা পার্সোনাল মনে হচ্ছে, সেটা হচ্ছে যে সারা পৃথিবীর কোথাও এমন আহামরি কিছু নাই যেটা আমি আর তুমি ট্রাই করলে পারবো না। পৃথিবীর কোথাও এরকম, আমরা আমেরিকা কানাডা মানেই মানে দুনিয়ার এমন কিছু না দূরের দিকে ফ্যালফাল করে তাকায় থাকতে পারে আমরা কিছু করতে পারবো না। ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি, ইউ ক্যান ডু ইট। আমাদের ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে প্রচুর ছাত্র ওখানে যাচ্ছে, তারা সেখানে পিএইচডি করতেছে, রিসার্চ করতেছে, প্রফেশনালি ভালো করতেছে। দ্যাট মিন্স দে আর কনফিডেন্ট। আমি কাউকে দেখি নাই যে পড়তে গেছে পারে নাই ফেরত চলে এসেছে, এতটা ডিসকোয়ালিফাইড কেউ না। আমাদের দেশের তো শিক্ষা ব্যবস্থা খুব বেশি একটা ভালো না, আমরা খুব বেশি ভালো শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে বড় হই নাই, কিন্তু তারপর ওখানে গিয়ে আমরা কম্পিটিশন করতে পারতেছি, ওদের সাথে একসাথে চলতে পারতেছি, আমরা এমন কোনো বড় ধরনের লিমিটেশন অনুভব করতেছি না। তার মানে তোমার কোয়ালিটি আছে, তোমার যোগ্যতা আছে, তুমি চেষ্টা করলেই পারো। বি কনফিডেন্ট, বড় কিছু করার চেষ্টা করো, ভালো কিছু করার চেষ্টা করো, সমাজ এবং সভ্যতাকে পরিবর্তন করার চেষ্টা করো, অনেক বেশি পড়াশোনা করার জন্য চেষ্টা করো। আমাদের আমাদের প্রফেশনাল এক্সেলেন্স দরকার। তুমি যে ফিল্ডে হও, ডাজন্ট ম্যাটার, বাট বি দ্য টপ ওয়ান। বি দ্য টপ ওয়ান। ডাক্তার হবা, টপ ওয়ান। ইঞ্জিনিয়ার হবা, টপ ওয়ান। পলিটিশিয়ান হবা, টপ ওয়ান। একাডেমিশিয়ান হবা, টপ ওয়ান। তুমি সায়েন্টিস্ট হবা, বি টপ ওয়ান। বিজনেসম্যান হবা, টপ ওয়ান। টেরর হইল টপ ওয়ান, এই পিছনে থাকা যাবে না। যা হবার কনফিডেন্টলি সামনের দিকে হবা। দুনিয়ায় এমন কেউ তোমার চাইতে, তুমি দুইটা হাত নিয়ে আসছো, কেউ চারটা হাত নিয়ে আসে নাই। তোমার মস্তিষ্কে আল্লাহ যতটুকু মগজ দিচ্ছে, কাউরে এর চাইতে কম দেয়, কাউরে চাইতে বেশিও দেয়। আইনস্টাইনের মাথার মস্তিষ্ক তোমার চাইতে খুব বেশি ছিল না, এদের এত ভয় পাওয়ার কিছু নাই। কনফিডেন্টলি বড় হওয়ার চেষ্টা করতে হবে, বড় হওয়ার জন্য সাধনা করতে হবে। তোমার যদি যোগ্যতা থাকে, কেউ তোমার ডিপ্রাইভ করতে পারবে না। তাকে একজন একটা প্রশ্ন করছিল যে বিসিএস এ এখন অনেক বেশি বায়াসড হচ্ছে কিনা। আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলি, 19 আর 20 এর মধ্যে রাজনৈতিক কারণে 20কে বাদ 19কে নেওয়া যায়, কিন্তু 10 আর 25 এর মধ্যে কখনো ই হয় না। রাজনৈতিক প্রশ্রয়ে এই 25কে বাদ দিয়ে 10কে দিতে পারে না। তাহলে তোমার কোয়ালিটি যদি এভারেজ হয়, তাহলে তুমি ডিপ্রাইভ হবা, কিন্তু তোমার কোয়ালিটি যদি এক্সট্রাঅর্ডিনারি হয়, কেউ তোমারে ডিপ্রাইভ করতে পারবে না, কেউ তোমাকে ডিপ্রাইভ করতে পারবে না। কিন্তু তোমার কোয়ালিটিটা এক্সট্রাঅর্ডিনারি হতে হবে। এতে নিজের কোয়ালিটিটাকে এই পরিমাণ উপরে উঠায় ফেলো যে তোমাকে আন্ডার এস্টিমেট করার পর কতটা করবে। মানুষের তো একটা লজ্জা আছে, মানুষের সবকিছু তো নেগেটিভলি করতে পারে না। কিন্তু তুমি তোমার কোয়ালিটি এবং পজিশনটাকে এত বড় করে ফেলো যে দেখবে কেউ তোমাকে আন্ডার এস্টিমেট করতে পারবে না, তোমাকে ডিস্টার্ব করতে পারবে, তোমার রেজাল্ট একটু খারাপ করাই দিতে পারবে। কিন্তু তোমার যোগ্যতাকে, তোমার ভিতরের পাওয়ারকে, তোমার ভিতরের আগুনকে, এটা কোন নিভাই দিতে পারবে না। পৃথিবীতে চেঞ্জ গুলো এক দুজন মানুষ করে, খুব বেশি মানুষ পৃথিবীতে চেঞ্জ করে না। আমাদের জামাত ইসলামিক মুভমেন্ট মাওলানা মওদুদির একার চিন্তা থেকে আসছে। মিডল ইস্টের টোটাল মুসলিম ব্রাদারহুড হাসানুল বান্নার মাথা থেকে আসছে। পৃথিবীতে যত বড় বড় ধরনের চেঞ্জ আছে, জাস্ট 2-4 জন ব্যক্তি করেছে। কাজে ইফ ইউ আর কোয়ালিফাইড এনাফ টু ডু দ্যাট, তাহলে পৃথিবীতে কেউ তোমারে আটকে রাখতে পারবে না, কেউ তোমারে থামায় রাখতে পারবে না। কোন পার্টি ক্ষমতায়, কে তোমাকে সার্ভাইভ, তোমাকে ডিপ্রাইভ করতেছে, তোমার উপর নির্যাতন করতেছে, এগুলা দিয়ে তোমার যোগ্যতাকে ডিপ্রাইভ করতে পারবে না। কিন্তু তোমার যোগ্যতাকে অন্য যে কোনো কারণ চাইতে অনেক বেশি উপরে নিয়ে আসতে হবে। লাস্ট যে পয়েন্ট, সেটা হচ্ছে পড়াশোনা করো। ছাত্র শিবিরের একটা সিলেবাস আছে, এটা শেষ করো। সদস্য হওয়া লাগবে না, সদস্য হওয়া জরুরি না, কিন্তু সদস্য সিলেবাসটা মনোযোগ দিয়ে পড়া জরুরি, সদস্য সিলেবাসটা মনোযোগ দিয়ে বোঝা জরুরি। এবং সদস্য সিলেবাসে তোমার শেষ সীমা হওয়া উচিত না। পৃথিবীর অনেক বড় বড় ইসলামিক স্কলার আছে এখন, তারা অনেক লেখালেখি করতেছেন, অনেক কিছু। পৃথিবীতে ইন্টারনেট যদি তুমি ইউজ করো, তাহলে ইউ উইল গেট এনাফ ইনফরমেশন। সারা পৃথিবীতে এখন ইনফরমেশন এত অ্যাভেলেবল হয়ে গেছে, ইউ ক্যান্ট ইমাজিন। তুমি বইগুলো পিডিএফ ফরম্যাটে পাচ্ছ, ইন্টারনেট ইবুক হিসেবে পড়তে পারতেছো, ইন্টারনেটে যে কোনো একটা সার্চ দিলে তুমি অনেক ইনফরমেশন পাচ্ছ। ইউ হ্যাভ এনাফ ইনফরমেশন, রিড, অনেক বেশি পড়ো। আমাদের ইসলামিক মুভমেন্টের থিওরি রিথিঙ্ক করতে হবে, উই হ্যাভ টু ডু দ্যাট। পৃথিবীতে খুব র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, মডার্নিজম এখন অনেক বড় বেশি ইম্পর্টেন্ট ইস্যু। তুমি যদি আমেরিকার সোসাইটি বা কানাডা আমেরিকার সোসাইটি তাকাও, তাহলে ইট ইজ আ ভেরি ফ্রি সোসাইটি, খুব বেশি একটা রিলিজিয়াস বাইন্ডিংস নাই। এবং ইন্ডিয়ান সোসাইটি অনেক বেশি আমাদের যেটা আপ টু ডেট এন্ড মডার্ন। আমাদের বাংলাদেশের সোসাইটি এখন যেরকম আছে, আগামী 10 বছরে তার চেয়ে আরো অনেক বেশি আপ টু ডেট এবং মডার্ন হয়ে যাবে। অনেক বেশি খোলামেলা বিষয়গুলো আসবে, ইসলাম পর্দার বিষয়গুলোর ক্ষেত্রে রিল্যাক্স হবে, টেকনোলজির মিসইউজ হবে, কালচারাল ক্ষেত্রে আন ইসলামিক ফাংশন গুলো আসবে। ঠিক তার প্যারালালি আমাদেরকে একটা ইসলামিক কালচার, সমসাময়িক এনভায়রনমেন্টের এলিমেন্ট গুলোর সাথে কিভাবে নেগোশিয়েট করতে হবে সেটা জানতে হবে,
এবং যোগ্যতার দিক দিয়ে তোমাকে কম্পিটেন্ট হতে হবে। দিস ইম্পর্টেন্ট। কাজে পড়াশোনা বাড়াইতে হবে। যত বেশি পড়বা, পৃথিবীর সারা বিশ্বের সিচুয়েশন গুলোকে যত বেশি বুঝবা, তত তুমি ইসলামিক মুভমেন্ট, তার পারিপার্শ্বিক অবস্থা, তার ডেভেলপমেন্ট, আমাদের সামনের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো সম্পর্কে তোমাদের অনেক ভালো কনফিডেন্স চলে আসবে। এবং সর্বশেষ যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার নৈতিক চরিত্র। আমরা যত কিছু করি, আমরা যত যোগ্যতা অর্জন করি, যত জায়গায় যাই, যত বড় বড় মুভমেন্ট করি, আল্লাহর কাছে আমরা যখন জবাবদিহি করতে যাব, তখন সামষ্টিক জবাবদিহিতা কিন্তু হবে না। প্রত্যেক ব্যক্তিকে তার আমলনামা নিয়ে এককভাবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং এই জবাবদিহির জায়গায় তাকওয়া ইম্পর্টেন্ট। যদি তোমার তাকওয়া থাকে, তুমি আল্লাহর কাছে জবাব দিতে পারবা। তাকওয়া ইজ ভেরি টাফ থিং। আমরা খুব সিম্পলি এটাকে বলে ফেলি, কিন্তু মুত্তাকি হওয়াটা খুব ভেরি ভেরি টাফ থিং। মুত্তাকি হচ্ছেন সেই ব্যক্তি, যে ব্যক্তির আউটার অ্যাপিয়ারেন্স, যে তুমি কেমন মানুষ এটা সম্পর্কে তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন, তোমার বাইরের লোক, তোমার সংগঠনের দায়িত্বশীল, এদের যে ধারণা, আর তুমি আসলেই কেমন মানুষ, চোখ বন্ধ করে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার নৈতিক চরিত্র। আমরা যত কিছু করি, আমরা যত যোগ্যতা অর্জন করি, যত জায়গায় যাই, যত বড় বড় মুভমেন্ট করি, আল্লাহর কাছে আমরা যখন জবাবদিহি করতে যাব, তখন সামষ্টিক জবাবদিহিতা কিন্তু হবে না। প্রত্যেক ব্যক্তিকে তার আমলনামা নিয়ে এককভাবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং এই জবাবদিহির জায়গায় তাকওয়া ইম্পর্টেন্ট। যদি তোমার তাকওয়া থাকে, তুমি আল্লাহর কাছে জবাব দিতে পারবা। তাকওয়া ইজ ভেরি টাফ থিং। আমরা খুব সিম্পলি এটাকে বলে ফেলি, কিন্তু মুত্তাকি হওয়াটা খুব ভেরি ভেরি টাফ থিং। মুত্তাকি হচ্ছেন সেই ব্যক্তি, যে ব্যক্তির আউটার অ্যাপিয়ারেন্স, যে তুমি কেমন মানুষ এটা সম্পর্কে তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন, তোমার বাইরের লোক, তোমার সংগঠনের দায়িত্বশীল, এদের যে ধারণা, আর তুমি আসলেই কেমন মানুষ, চোখ বন্ধ করে তুমি নিজেকে যতটুকু জানো, তোমার ইনওয়ার্ড, এই দুইটার মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে, তাহলে তুমি পারফেক্ট মুত্তাকি। আর দুইটার মধ্যে যদি পার্থক্য থাকে, হিপোক্রাসি থাকে, তাহলে তুমি ওইটুকু মুনাফিক। সো দিস ভেরি ক্রুশিয়াল। তুমি নামাজ পড়তেছো, এখন তোমার পাশে যদি আমি দাঁড়াই, তোমার শরীরের মধ্যে একটা সতর্কতা আছে যে আমার দায়িত্বশীল পাশে আসছে, ইউ আর ভেরি সেনসিটিভ ইন ইউর নামাজ, ইউ আর ভেরি সিনসিয়ার। আই ডোন্ট নো তোমাদের ক্ষেত্রে কি, আমার ক্ষেত্রে হয়। আর কেন্দ্রীয় সভাপতি পাশে এসে দাঁড়ালে আই উইল বি সিনসিয়ার ইন মাই প্রেয়ার। আর চোখ বন্ধ করে তুমি চিন্তা করো যে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়তেছো, তো তোমার শরীরের লোমের মধ্যে তো চেঞ্জটা অন্যরকম হবে, হওয়া উচিত। কিন্তু আমরা কখনো এই চিন্তাটা ওইভাবে আনতে পারি না। ব্যক্তি মানুষের ক্ষেত্রে আমার সামনে জলজন্ত একজন মানুষ থাকলে, আমার সামনে জলজন্ত দায়িত্বশীল থাকলে, আমার মধ্যে যে সতর্কতা তৈরি হয়, আল্লাহকে চিন্তা করে ওই পরিমাণ সতর্কতা আমার মধ্যে আসে না। যদি আসতো তাহলে ওইটা তাকওয়া হতো, ওইটা মুত্তাকি হতো। কাজে তাকওয়াটা হচ্ছে তোমার ভিতরে এবং বাইরে কোনো পার্থক্য থাকতে পারবে না। আমি আবার বলতেছি, তোমার ভিতরে এবং বাইরে কোনো পার্থক্য থাকতে পারবে না। নৈতিক চরিত্রের ক্ষেত্রে সতর্ক হইতে হবে, পর্দার ক্ষেত্রে সতর্ক হইতে হবে, লেনদেনের ক্ষেত্রে সতর্ক হইতে হবে, মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হইতে হবে, ইন্টারনেট এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হইতে হবে। এইসব ক্ষেত্রে নিজেদেরকে কন্ট্রোল করা ইজ মাচ মোর টাফ। দিস ইজ দ্য চ্যালেঞ্জ অফ দিস ডেজ। বাট এই চ্যালেঞ্জ তোমাকে নিতে হবে। তুমি সংগঠনের শপথের কর্মী, তুমি সাথী, তুমি বিপ্লব করবা, তুমি ইসলামী আন্দোলন করবা, এই চ্যালেঞ্জটা তোমাকে নিতে হবে। তোমার নৈতিক চরিত্রকে প্রিজার্ভ করতে হবে। দিস ইজ দ্য প্রি কন্ডিশন অফ এভরিথিং। যদি তোমার নৈতিক চরিত্রের পতন হয়, তুমি যত বড় যোগ্যতা সম্পন্ন মানুষ হও, তুমি আল্লাহর কাছে মাপ পাবে না। আর ওই জায়গায় যদি তুমি মাপ না পাও, তাহলে তোমার ইসলামী আন্দোলনের সবকিছু শেষ হয়ে গেল। আর তোমার নৈতিক চরিত্র যদি ঠিক থাকে, তাহলে আল্লাহর রহমতে তুমি যদি চেষ্টা করো, পরিশ্রম করো, সাধনা করো, তাহলে তুমি অনেক বড় হতে পারো। যে তুমি যদি ইসলাম সম্পর্কে অনেক বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করার জন্য এখন চিন্তা করো, তাহলে তোমার পক্ষে ইসলামের উপরে আলেম হওয়া সম্ভব। তোমার জন্য ইসলামের ফিকার ব্যাপারে স্পেশালিস্ট হওয়া সম্ভব, ইসলামের ইকোনমিক্সের ব্যাপারে স্পেশালিস্ট হওয়া সম্ভব। আমার সাজেশন হচ্ছে, be sincere, be serious about your academic study and as well as your সাংগঠনিক দায়িত্ব। তোমার নৈতিক চরিত্রকে প্রিজার্ভ করতে হবে এবং ইসলাম সম্পর্কে ব্যক্তিগত উদ্যোগে পড়াশোনা করতে হবে অনেক বেশি, অনেক বেশি। মাওলানা মওদুদীর মতো লোক হওয়ার জন্য চিন্তা করতে হবে। আমাদের আরো অনেক বেশি মাওলানা মওদুদীর দরকার, আমাদের আরো অনেক বেশি সৈয়দ কুতুব শহীদ দরকার। আমাদের 2011 সালের প্রেক্ষিতে ইসলামিক মুভমেন্ট আবার নতুন করে চিন্তা করার জন্য আরেকজন মওদুদী দরকার। মাওলানা মওদুদী ওয়াজ এক্সেলেন্ট ফর হিজ এজ, ফর হিজ টাইম। কিন্তু এখনকার সমাজের জন্য ওই মাপে ইসলামিক স্কলার দরকার, ইউসুফ আল কাযাবির মতো স্কলার দরকার। এন্ড দ্যাট শুড বি কাম আউট ফ্রম ইউ। এটি ট্রাই। তুমি এরকম মনে করো না যে তুমি পারবে না, এদের মধ্যে থেকে হবে। পৃথিবীতে যারা এরকম বড় বড় হয়েছে, তারা একসময় এরকমই ছিল। ইসলামী ছাত্র শিবিরের এই বিশাল জনশক্তি, তাদের যোগ্যতার ব্যাপারে কনফিডেন্ট হইয়া, তাদের সময়টাকে যদি কাজে লাগায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যদি আল্লাহর কাছে সাহায্য চায়, যদি পরিশ্রম করে, তাহলে আল্লাহ নিশ্চয়ই তাদের নেতাকে বাড়াইয়া দিবেন। আল্লাহ নিশ্চয়ই তাদের কাছ থেকে ইসলামী আন্দোলনের অনেক বড় খেদমত দিবেন। তাই তোমাদের দায়িত্বটা হচ্ছে আল্লাহর কাছে রাতের অন্ধকারে দাঁড়াইয়া ওই প্রার্থনাটুকু করা আর দিনের বেলায় ওই পরিশ্রম করা।
আমি আল্লাহর কাছে আমাদের জ্ঞান এবং বুদ্ধিকে বাড়িয়ে দেন, ইসলামের জন্য আমাদের আরো বেশি পরিশ্রম করে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।